সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এই করোনাকালীন সময়ে যে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে সেখানে একাদশ শ্রেণীর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের সাথে পরিসংখ্যানের আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। আজকে আমি প্রথম ক্লাসে তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সে বিষয়টি হচ্ছে বিস্তার পরিমাপ। তো তোমাদেরকে ক্লাস শুরুর আগে একটু স্বাগত জানিয়েছি। আসো আমার পরিচয়টা একটু ছোট্ট করে দেই। আমি মোহাম্মদ পারভেজ রানা, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের এই ক্লাসে আমরা বেসিক কথাবার্তা বলবো। বিস্তার পরিমাপ আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায় থেকে তোমরা অবশ্যই যে ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষা হবে সেখানে একটি সেট, অনেক সময় দুটি সেটও প্রশ্ন হয়ে থাকে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আজকের আলোচনা করব আমরা চতুর্থ অধ্যায় থেকে বিস্তার পরিমাপ। আমরা বিস্তারের ইংরেজি জানি হচ্ছে ডিসপারশন, আর পরিমাপের করা হচ্ছে মেজার্স। তো আমরা একসাথে বলে এটা হয়ে যায় মেজার্স অফ ডিসপারশন। আমরা এই অধ্যায় থেকে কি কি শিখবো সেটা একটু দেখে আসি। আমরা এই অধ্যায় থেকে বিস্তার কি সেটা জানবো, তার পরিমাপ কি সেটা জানবো, এবং এই বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি, আমরা কেন বিস্তার পড়ব। আমরা কেন্দ্রীয় প্রবণতা পড়েছি, পরিসংখ্যান এর আগেও তোমরা আরো 3টা চ্যাপ্টার অলরেডি শেষ করে ফেলেছো। তো আমরা বিস্তার হঠাৎ করে কেন পড়বো, কি জন্য পড়বে, প্রয়োজনীয়তা কি সেটা আমরা জানবো। বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ আমরা বর্ণনা করতে পারবো, অর্থাৎ বিস্তার কত প্রকার, কি কি, এই বিষয়গুলো আমরা জানবো এই অধ্যায় যখন আমরা পুরোপুরি কমপ্লিট করব। আরো বিষয় আছে, যেরকম ভেদাঙ্ক কি, পরিমিত ব্যবধানের মূল ও মাপনের পরীক্ষা, বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপের সুবিধা অসুবিধা, বিস্তার পরিমাপের কতিপয় সূত্র প্রমাণ এবং বাস্তব বিস্তার পরিমাপ, এই সকল বিষয়গুলো আমরা পড়ব। এখন আজকের ক্লাসে আমরা চেষ্টা করব বিস্তার কি, বিস্তার পরিমাপ কি, তার প্রয়োজনীয়তা কি, এবং বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপের ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাই। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বিস্তার হচ্ছে কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান, যেটা গড়, মধ্যমা, প্রচুরক ইত্যাদি হতে পারে, সেখান থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানকে বিস্তার বলে। আমি এখানটাকেই একটু আরো ইলাবোরেট করতে চাই। বিস্তার তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান থেকে ওই তথ্য সারির অন্যান্য মান কত দূরে অবস্থান করছে, বা মানগুলো থেকে মধ্যক মানের যে ভেদ বা পার্থক্য, যেভাবেই আমরা বলি না কেন, তাকে আমরা বিস্তার বলবো। আমি আরেকবার বলি যে কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান থেকে ওই তথ্য সারিতে বিদ্যমান অন্যান্য তথ্যগুলি কি দূরত্বে অবস্থান করছে, বা তাদের পারস্পরিক যে ভেদ বা ব্যবধান, সেটাকে আমরা বিস্তার বলছি। অর্থাৎ বিস্তার বলতে মূলত ব্যবধান বা দূরত্বকে বোঝাচ্ছে। কার থেকে ব্যবধান? কেন্দ্রীয় মান থেকে, অর্থাৎ মধ্যক মান থেকে। সেটা গড় হতে পারে, মধ্যমা হতে পারে, প্রচুরক হতে পারে। আমরা অলরেডি গড়, মধ্যমা, প্রচুরক এটা কেন্দ্রীয় প্রবণতার চ্যাপ্টারে শিখেছি। এখানে যেখানে আমাদের প্রয়োজন হবে এই অধ্যায়ে, সেখানে আমরা ওই বিষয়গুলো আবার রিপিট করব। তাহলে বিস্তার পরিমাপ করতে যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিস্তার কথাটা যখন আমি একটু লিখে দেখাই, বিস্তার বা ডিসপারশন, এখানে একটু দেখো যে বলা হচ্ছে কয়েকটা কথা, যেমন কেন্দ্রীয় মান, সেখানে আমরা দেখছি গড় থাকতে পারে, মধ্যমা থাকতে পারে, প্রচুরক থাকতে পারে, অন্যান্য মান, অর্থাৎ ওই তথ্য সারিতে অন্যান্য যে মানগুলো থাকে, এই দুইটার মধ্যে কেন্দ্রীয় মান থেকে এই যে অন্যান্য মানগুলো কত দূরত্ব অবস্থান করছে, বা তাদের ভেদ, এটাকে আমরা দূরত্ব বলতে পারি। এই তিনটা জিনিস যদি আমার মনে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমি খুব দ্রুত এই বিস্তার সম্পর্কে আইডিয়া পাবো। দেখো, আমরা বলছি কেন্দ্রীয় মান থাকবে, গড়, মধ্যমা, প্রচুরক থাকতে পারে, সেখানে ওই তথ্য সারিতে বিদ্যমান
অন্যান্য যে মান থাকছে এই যে বিষয়টা তাদের মধ্যে কতটুকু দূরত্বে সে অবস্থান করছে বা তাদের পার্থক্যটা কি, এই যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে বিস্তার। সুতরাং বিস্তার পরিমাপের সংজ্ঞা আমরা আরেকটু রিপিট করি। কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান থেকে ওই তথ্য সারির অন্যান্য মানগুলোর দূরত্বকে বা ব্যবধানকে আমরা বিস্তার বলছি। ওকে, এখন তাহলে বিস্তার পরিমাপ কি? দেখো, বিস্তার পরিমাপ যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে আমরা বিস্তার অলরেডি পড়ে ফেলেছি, তাহলে আমরা বিস্তার পরিমাপটা একটু দেখি। কাজে আমরা একটু পরে যাই, আমরা বিস্তার পরিমাপটা একটু বোর্ডে দেখি। দেখো, বিস্তারের সংজ্ঞা আমরা দেখেছি যে কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের মধ্যক মান থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানকে বা পার্থক্য বা ভেদকে আমরা কি বলছি? বিস্তার বলছি। এই বিস্তার যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে পরিমাপ করা যায় তাকে বিস্তার পরিমাপ বলে। তাহলে আমি যদি একটু বলি, যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে, যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে বিস্তার পরিমাপ করা যায় তাকে বিস্তার পরিমাপ, যাকে ইংরেজি থেকে আমরা কি বলছি? মেজার্স অফ ডিসপারশন। এখানে একটু বলি, এই যে বিস্তার পরিমাপ, তাহলে আমরা বিস্তারের সংজ্ঞাটা জানলাম, সেটাকেই শুধুমাত্র একটু টাইটেল করে বলছি, যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে বিস্তার পরিমাপ করা যায় তাকে বিস্তার পরিমাপ বলে। যায় যে কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্র মান থেকে অন্যান্য মানগুলোর দূরত্ব বা বিস্তারকে যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায় তাকে বিস্তার পরিমাপ বলে। ওকে, এর ইংরেজি হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। এখন একটা জিনিস দেখো চলে আসছে, যে বিস্তার পরিমাপ করতে গেলে কিন্তু কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলোর যে দূরত্ব বা ভেদ থাকে তার কিন্তু গড় মানও নির্ণয় করা লাগে। এই জন্য বিস্তার পরিমাপকে অনেক সময় দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়। কি পর্যায়ে বলা হয়? দ্বিতীয় পর্যায়ে। একে অনেক সময় আমরা এভাবে বলে থাকি, দ্বিতীয় পর্যায়ের গড়। তাহলে বিস্তার পরিমাপকে আমরা কি বলছি? দ্বিতীয় পর্যায়ের গড়। এখন আমরা একটু কাজে চলে যাই, আমরা একটু স্লাইড দেখে আসি, কাজে চলে যাই। যে আমরা এই যে বিস্তার পড়লাম, বিস্তারের সংজ্ঞা পড়লাম, বিস্তার পরিমাপের সংজ্ঞা পড়লাম, এখান থেকে দেখো আমাদের কথাবার্তা থেকে দুটো তিনটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি? তোমাদের কাছে অনেক সময় প্রশ্ন হয় যে স্যার আমরা তো কেন্দ্রীয় প্রবণতা পড়ে আসলাম, তাহলে বিস্তার কেন পড়বো? বিস্তার পরিসংখ্যানে কি কাজে লাগে? একটা জিনিস দেখো, বিস্তার কি কাজে লাগে আমি বোর্ডে অবশ্যই তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাবো। প্রথম কথা হচ্ছে, কোন তথ্য সারিতে যতগুলো মান আছে তার কেন্দ্রীয় মান আমি জানলাম, কিন্তু ওই মানগুলো কি অবস্থায় আছে সেটা কিন্তু আমরা বিস্তার ছাড়া বুঝতে পারি না। কারণ বিস্তারের সংজ্ঞার মধ্যে দেখো আমরা বলে দিয়েছি যে কোন তথ্য সারির মানগুলো কেন্দ্রীয় মান থেকে কি দূরত্ব অবস্থান করছে বা তাদের পারস্পরিক দূরত্ব বা ব্যবধান। তাহলে আমরা যদি তথ্যগুলোর অসামঞ্জস্যতা যাচাই করতে যাই, তথ্যগুলো কেন্দ্রীয় মান থেকে কত দূরত্বে আছে, এই তথ্য সারিতে যে মানগুলো আছে সেটা আমাদের পরীক্ষা বা গবেষণার কাজে কতটুকু ফলপ্রসূ রেজাল্ট দিতে পারে, মানে তথ্যগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা, এই সমস্ত কারণে কিন্তু আমাদের বিস্তারটা জানা প্রয়োজন। আরো জানা প্রয়োজন কি? মানে যেমন উচ্চতর গবেষণায় আমার যদি তথ্যের মানগুলো অসামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে কিন্তু আমি উচ্চতর গবেষণায় পরিসংখ্যান ব্যবহার করতে পারবো না। সুতরাং উচ্চতর গবেষণার ক্ষেত্রে আমার কি করা লাগতেছে? বিস্তার পরিমাপটা জানা লাগতেছে। এছাড়া আমরা কি জানি যে যখন সামঞ্জস্যতা থাকছে, আমি বিস্তার পরিমাপ করে জেনে গেলাম যেখানে সামঞ্জস্যতা আছে, সুতরাং সম্পদ বন্টনের যে সমতা বিধান সেখানে কিন্তু বিস্তারকে প্রয়োগ করা যায়। এছাড়া সংশ্লেষ, নির্ভরণ, তারপরে আমরা কল্পনার যাচাই করতে পারি, নমুনা যাচাই করতে পারি, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বিস্তার পরিমাপকে কাজে লাগাতে পারি। আবার কি এই তথ্য সারি কি প্রথমেই বলেছি
মানগুলো সামঞ্জস্যপূর্ণ করা, অর্থাৎ তথ্য সারির সামঞ্জস্যতা নির্ণয় কিন্তু আমরা বিস্তার পরিমাপ করতে পারি। আমি একটা উদাহরণ তোমাদেরকে দেখাবো বোর্ডে। তারপরে বলা হচ্ছে দুটি তথ্য সারির মধ্যক মান, গড়, মধ্যমা, প্রচুরক সমান হলো বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা আছে কিনা। তো আমরা এটা বোর্ডে উদাহরণ দেখতে গেলে এই দুইটি প্রশ্নেরই আমাদের উত্তর হয়ে যাবে। আমরা একটু দেখে আসি। দেখো, ধরো এরকম একটা তথ্য সারি যেখানে এ একটা তথ্য সারি, বি একটা তথ্য সারি। আমি একটু তোমাদেরকে দেখাই। এর মাধ্যমে আমি যে দুটা কাজের কথা লিখেছি এই দুটা কাজ তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এই একটা টেবিলের মধ্যেই তোমার কিন্তু বিস্তারের বেসিক সব কনসেপ্ট চলে আসবে। মনে করো এর তথ্য সারিতে মান আছে 23, 24, 25, 26, 27, 28। বি তথ্য সারিতে মান আছে 18, 15, 40, 25, 30, 20। ধরে নিলাম এই ধরনের মান আছে, আমি এটা ধরে নিচ্ছি। আমি ধরে নিলাম যে এই তথ্য সারিতে এ এবং বি এর যে মান আছে, এই তথ্য সারির দুইটা তথ্য সারির যে মান আছে সেখানে তাদের কেন্দ্রীয় মান আমি ধরে নিচ্ছি 25। যোগ করে 25 হবে কিনা এটা আমি ধরে নিচ্ছি না, আমি অ্যাজাম করে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে হ্যাঁ এই মানটা 25। তাহলে একটা জিনিস দেখো, দুইটা তথ্য সারিরই কেন্দ্রীয় মান, অর্থাৎ সেটা কি ছিল, গড় হতে পারে, মধ্যমা হতে পারে, প্রচুরকও হতে পারে। এই কেন্দ্রীয় মানটা আমরা পেলাম 25। কেন্দ্রীয় তাহলে আমরা কি ধরে বলতে পারছি যে এই দুইটা তথ্য সারিতেই একই ধরনের মান আছে, বা কেন্দ্রীয় মানের সাথে অন্যান্য মানের যে ভেদ বা পার্থক্য সেটা একই রকম আছে? না, তা কিন্তু নয়। দেখো, প্রথম তথ্য সারিতে যে মান আছে সেই তথ্য সারির কেন্দ্রীয় মান 25, বাট বাকি মানগুলো দেখো 23, 24, 25, 26, 27, এই যে খুব ক্লোজ, অর্থাৎ কেন্দ্রীয় মান থেকে এই তথ্য সারির অন্যান্য মানগুলোর পার্থক্য বা বিস্তার কিন্তু সামান্য। কিন্তু যদি আমি বি তে দেখি 18, 30, 20 বিভিন্ন ভাবে আছে, 40 আছে, তাহলে এখানে কেন্দ্রীয় মান 25 হলেও তথ্য সারির মানগুলোর ভিতরে কিন্তু কেন্দ্রীয় মানের সাথে জোরালো এবং বেশি। তার মানে এখানে কিন্তু এই বি তথ্য সারির মানগুলো কিন্তু যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ এ তথ্য সারির তুলনায়। এখানে আমরা একটা জিনিস তাহলে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় প্রবণতা যখন আমরা পড়েছি তখন কিন্তু তথ্য সারিতে শুধু আমরা কেন্দ্রীয় মানটাই জেনেছি, কিন্তু অন্যান্য মানগুলোর অবস্থান বা প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারিনি। তাহলে বিস্তার করলে আমরা অন্যান্য মানের জিনিসগুলো আমরা জানতে পারি। আবার কি জানতে পারি যে ওই মানগুলো তথ্য সারিতে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে না অসামঞ্জস্য আছে। তথ্য সারি ভালো সেটা কিন্তু আমরা বিস্তার পরিমাপ করতে গেলে বুঝতে পারি, এবং বিস্তার পরিমাপ অবশ্যই অবশ্যই একটা পরীক্ষার বা পরিসংখ্যানিক ফলাফলের ক্ষেত্রে ফলাফল দিতে সহযোগিতা করে, যেটা কেন্দ্রীয় প্রবণতা শুধু ফলাফল দিলেও প্রকৃত যে চিত্র বা ফলাফল সেটা অনেক সময় দিতে পারে না। এজন্য প্রকৃত চিত্র বা একটা গবেষণার প্রকৃত ফলাফল জানতে হলে অবশ্যই বিস্তারের গুরুত্ব আছে। এরপরে দেখো যে আমরা দেখলাম যে কিন্তু দেখো এখানে কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো বেশ ব্যবধান আছে। তাহলে এই তথ্য সারিটা এই তথ্য সারির তুলনায় আমরা নির্দ্বিধায় লিখতে পারি যে অসামঞ্জস্যপূর্ণ। তাহলে এই যে অসামঞ্জস্যপূর্ণ তথ্য সারি, তাহলে আমরা যখন পরীক্ষা উপলব্ধ অবশ্যই কিন্তু বি এর তুলনায় এ কে প্রাধান্য দেব। এই যে দিব বা বাছাই করার প্রক্রিয়া, এটা কিন্তু আমরা বিস্তার পরিমাপের মাধ্যমেই জানতে পারি। ওকে, তাহলে আমার কিন্তু কাজ ছিল দুইটা, যে কেন্দ্রীয় মান বা মধ্যক মান একই হলেও সেখানে বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা আছে কিনা বা বিস্তার ভিন্ন হতে পারে কিনা। তোমরা এই টেবিল থেকে কিন্তু স্পষ্ট সেটা দেখে আসলে যে কেন্দ্র বিস্তার প্রয়োজনের পরিমাপের প্রয়োজন কিন্তু আছে। আবার প্রথম কাজটা ছিল কি, আমরা যদি স্লাইডে যাই একটু দেখে আসি, যে বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি। আমরা প্রয়োজনীয়তা জানলামই, সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা,
প্রকৃতি অবস্থা, প্রকৃতিগত দিক যদি আমরা তথ্য সারি দেখতে চাই তাহলে আমরা বিস্তার লাগবে, উচ্চতর গবেষণায় লাগে, সম্পদ বন্টনের অনিশ্চয়তার ক্ষেত্রে লাগে, তো তারপরে পরিসংখ্যান যেমন সংশ্লেষ, নির্ভরণ, তারপরে নমুনা যাচাই, কল্পনা যাচাই, এই সমস্ত জায়গায় কিন্তু পরিসংখ্যান লাগে। আবার দ্বিতীয় কাজটি দেখো, দুটি তথ্য সারির মধ্যক মান অর্থাৎ গড়, মধ্যমা, প্রচুরক সমান হলো বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা আছে কিনা দেখো আমি বোর্ডে তোমাদেরকে এই সুন্দর জিনিসটি কিন্তু অলরেডি দেখিয়ে এসেছি। এখন এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমি একটু রিপিটেশনে যাই। আমার ক্লাসের ধরনই হচ্ছে আমি দুটো জিনিস পড়ালে একবার রিপিট করে আসি, কারণ ক্লাস শেষে যেন তোমাকে বই পড়লেই ওটার প্রেশার না হয়, যেন খুব ইজি হয়। আমি প্রথমেই বলেছিলাম কি, দেখো আমি দেখে আসি একটু, প্রথমেই বলেছিলাম যে বিস্তার কি। আমরা আবার দেখে আসি, কোন সংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানকে আমরা বিস্তার বললাম। সেখান থেকে আমরা বিস্তার পরিমাপ, এই যে ব্যবধান বা বিস্তার যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলেছি বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা এবং আমরা একটা টেবিলের মাধ্যমে কিন্তু দেখে আসছি যে দুটি তথ্য সারিতে মানগুলি বা কেন্দ্রীয় মানগুলি একই থাকলেও বিস্তার পরিমাপের প্রয়োজন আছে। আবার তথ্য সারিতে এই তথ্যগুলোর প্রকৃতি বা অবস্থান দিক যদি আমরা বিচার করতে যাই তাহলে বিস্তারের প্রয়োজন আছে, উচ্চতর পরিসংখ্যানে বিস্তারের প্রয়োজন আছে। বিস্তার পরিমাপ করার দ্বারা আমরা কি করতে পারি, সম্পদের বন্টনের অনিশ্চয়তার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি সমতার বন্টন নিশ্চিত করার জন্য। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এই জিনিসটাই পড়লাম এবং এই দুটি কাজকেও শিখে আসলাম যে বিস্তার পরিমাপ প্রয়োজন আছে, কেন করতে হবে সেটা জানলাম। তারপরে দুটি তথ্য সারির মধ্যে মধ্যক মান বা কেন্দ্রীয় মান যদি একই থাকে তারপরেও কিন্তু বিস্তার পরিমাপের প্রয়োজন আছে। ওকে, আমরা এখন বিস্তার পরিমাপ আমরা যদি একটু দেখতে চাই, আমরা বলেছি কি থেকে বিস্তার পরিমাপকে দুভাগে ভাগ করা যায়। কোন দিক থেকে, উদ্দেশ্য এবং প্রকৃতিগত দিক থেকে বিস্তার পরিমাপকে দুভাগে ভাগ করা যায়। দেখো, প্রথমটাকে বলেছি আমরা অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, যার ইংরেজি হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। দুই নাম্বারটাকে বলেছি আপেক্ষিক বিস্তার পরিমাপ, যার ইংরেজি হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমরা এই যে বিস্তারের প্রকারভেদে এসে দুই প্রকার বিস্তার পেলাম। প্রথমটা কি, অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, যার ইংরেজি হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। দুই নাম্বারটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, যার ইংরেজি হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমরা এই অনপেক্ষ বিস্তারটাকে আগে দেখব। একটু মনে রাখতে হবে, অনপেক্ষ বিস্তার পরিমাপকে এককে প্রকাশ করা যায়, বাট আপেক্ষিক যে বিস্তার পরিমাপ আমরা দেখলাম একটু আগে সেটা কিন্তু এককে প্রকাশ করা যায় না। তো আমরা অনপেক্ষ বিস্তার পরিমাপ একটু দেখি, যে বিস্তারের যে পরিমাপ সমূহ নিবেশনের মধ্যক মান থেকে সংখ্যাগুলির বিস্তৃতি বা অভ্যন্তরীণ ভেদ পরিমাপ করে তাদেরকে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বলে। আবার বলি, বিস্তারের যে পরিমাপ সমূহ নিবেশনের মধ্যক মান থেকে অন্যান্য মানগুলির বা সংখ্যাগুলির বিস্তৃতি বা অভ্যন্তরীণ ভেদ পরিমাপ করে তাদেরকে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বলে। তার মানে তথ্য সারিতে যে মানগুলো থাকবে সেই মানগুলোর কেন্দ্রীয় মান বা মধ্যক মান থেকে তাদের বিস্তৃতি বা দূরত্ব এবং অভ্যন্তরীণ ভেদ একই কথা, এইটা যে পরিমাপ দ্বারা আমরা প্রমাণ করব বা নির্ণয় করব সেটা হচ্ছে বিস্তারের পরম পরিমাপ। এটি চার প্রকার। এটি চার প্রকার। আমরা এই চার প্রকারটাকে একটু দেখে নিই। পরিসর, যার ইংরেজি নাম হচ্ছে রেঞ্জ। দুই নাম্বার হচ্ছে গড় ব্যবধান, যার ইংরেজি নাম হচ্ছে মিন ডেভিয়েশন। তিন নাম্বার হচ্ছে চতুর্থক ব্যবধান, যার ইংরেজি নাম হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। আর চার নাম্বারটা হচ্ছে পরিমিত ব্যবধান, যার ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা অনপেক্ষ বিস্তারের প্রকারভেদে এসে দেখলাম যে অনপেক্ষ বিস্তার পরিমাপটা চার প্রকার, যার প্রথমটা হচ্ছে পরিসর, দ্বিতীয়টা হচ্ছে গড় ব্যবধান, আর তৃতীয়টা হচ্ছে চতুর্থক ব্যবধান, চতুর্থটি হচ্ছে পরিমিত ব্যবধান। পরিসরের ইংরেজি আমরা দেখলাম রেঞ্জ, গড় ব্যবধানের ইংরেজি দেখলাম মিন ডেভিয়েশন, গড় হচ্ছে মিন, ব্যবধান হচ্ছে ডেভিয়েশন। চতুর্থকের ইংরেজি হচ্ছে কোয়ার্টাইল,
ব্যবধান হচ্ছে ডেভিয়েশন। পরিমিত এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড বা আদর্শ, আর ব্যবধান হচ্ছে ডেভিয়েশন। আমরা আজকের ক্লাসে পরিসর এবং গড় ব্যবধানকে জানার চেষ্টা করব। ঠিক আছে, আমরা চলে যাই পরিসরে। দেখো আমি এখানে ছোট্ট করে একটু লিখেছি, আমি সবসময় স্লাইডে কম লিখি, বোর্ডে একটু বেশি লিখি যাতে বুঝতে সুবিধা হয়। কোন গণসংখ্যা নিবেশনের সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা বা সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যকে পরিসর বলে। আমি এটা শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশনের করতে দেখিয়েছি। আমরা এখান থেকে একটু বোর্ডে চলে যাই, তাহলে আমরা বিস্তারিত বলবো। এখানে শ্রেণীকৃত অশ্রেণীকৃত আমি দুটাই দেখি, আমরা একটু চলে যাই। ওকে, দেখো আমরা কি বললাম, অনপেক্ষ বিস্তার পরিমাপ 4 প্রকার। তার প্রথমটা ছিল কি, পরিসর, যার ইংরেজি নাম হচ্ছে রেঞ্জ। এই পরিসর হচ্ছে কোন তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য বা ব্যবধানকে পরিসর বলছি। এখন দেখো আমি যদি এটাকে অশ্রেণীকৃত তথ্যের জন্য দেখাই, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে তাহলে কি লিখব, কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে। ওকে, আমরা জানি কি একে, এই রেঞ্জ শব্দের প্রথম অক্ষর আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন যদি আমরা বলি যে কোন তথ্য সারিতে এক্স চলক আছে যার n সংখ্যক মান আছে, তাহলে ধরে নিই যে কোন তথ্য সারিতে একটি চলক x এর n সংখ্যক মান, যেরকম x1 x2 ডট 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 এরকম xn পর্যন্ত মান আছে, তাহলে সর্বোচ্চ মান কোনটি, xn, এটি হচ্ছে সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান কোনটি, x1, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন মান। আমরা পরিসর যখন পড়েছি তখন বলেছি কি, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য অর্থাৎ বিয়োগফল। তাহলে রেঞ্জটাকে যদি আমরা এখানে আর দ্বারা বলি তাহলে কি হবে, xn মাইনাস x1। এখন আমরা যদি সর্বোচ্চ মানটাকে x বলি অর্থাৎ x হাইয়েস্ট, আর সর্বনিম্ন মানটাকে যদি xl x লোয়েস্ট ধরি, তাহলে পরিসরটা দাঁড়ায় হচ্ছে x হাইয়েস্ট মাইনাস xl, এবং এটাকে এভাবেও প্রকাশ করা হয় পরম মানের সাহায্যে। এটার ব্যাখ্যা আমি দিব যে পরিসরের মান কেন পরম মানের সাহায্যে প্রকাশ করা হয়, কারণ পরিসরের মান সর্বদা ধনাত্মক হয়। তাহলে আমরা একটু বলি, কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলছে। একে আমরা আর দ্বারা প্রকাশ করছি। যদি কোনো তথ্য সারিতে x এর n সংখ্যক মান, x1 x2 ডট ডট xn এই পর্যন্ত মান থাকে, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে xn, সর্বনিম্ন মান হচ্ছে x1। পরিসরের ক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ মান বিয়োগফল সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মানকে দ্বারা নির্ধারণ করি x হাইয়েস্ট, আর সর্বনিম্ন মানকে যদি x লোয়েস্ট দ্বারা প্রকাশ করি, তাহলে এই xn কে x হাইয়েস্ট, x1 কে xl দ্বারা প্রকাশ করা যায়। তাহলে দুটোর বিয়োগফলকে পরিসর বলছে, পরিসরকে পরম মানের সাহায্যে প্রকাশ করা যায়। এটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। তাহলে আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে একটু দেখে আসি। আমরা একটু শ্রেণীকৃত, বোর্ডে খেয়াল রাখো, আমরা একটু শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে দেখে আসি। খেয়াল করো, যদি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে দেখি, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে একই রকম সংজ্ঞা। আমরা জানি শ্রেণীকৃত কোনো তথ্য যদি হয় সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মান থাকে না, সর্বনিম্ন মান থাকে না, থাকে শ্রেণীর সর্বনিম্ন সীমা অথবা সর্বোচ্চ সীমা।
এই কথাটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে না, হবে সর্বোচ্চ শ্রেণীসীমা বা সর্বনিম্ন শ্রেণীসীমা। তাহলে সংজ্ঞাটা কি হবে? কোন শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের সর্বোচ্চ সীমা কথাটা থাকতে হবে, এবং সর্বনিম্ন সীমার পার্থক্যকে পরিসর বলে। এখন এই যে সর্বোচ্চ সীমা বা সর্বনিম্ন সীমার পার্থক্যকে পরিসর বলছে, এখানে শ্রেণীকৃত যখনই হয়ে গেছে তখন সীমা হয়ে যাচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন সীমা, তখন সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান থাকছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পরিসরকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়। সর্বোচ্চ সীমা যদি এক্স হাইয়েস্ট হয় আর সর্বনিম্ন সীমা যদি এক্স লোয়েস্ট হয়, তাহলে পরিসর কি? এই এক্স এস মাইনাস এক্স এল। খুব সহজেই কিন্তু এটা পারা যায়। অর্থাৎ আমি যদি একটু বোর্ডে একটা শ্রেণী সীমাকে অঙ্কন করে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো, যদি আমরা ধরে নিচ্ছি যে এটা একটা শ্রেণী ব্যবধান বা সীমা, ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আমরা এই পর্যন্তই রাখি। এখন এটা নিশ্চয়ই শ্রেণীকৃত, কারণ শ্রেণী ব্যবধানটা আমরা সীমাটা দেখতেই পাচ্ছি। তাহলে এই যে 10 থেকে 20 এখান থেকে শুরু হয়েছে, তাহলে এই 10 এই শ্রেণীর সর্বোচ্চ সীমা 60 যে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। আর এটা হচ্ছে সর্বনিম্ন সীমার মান। এবার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে 10 হচ্ছে এই শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীর সীমার মান এবং 60 হচ্ছে সীমার মান। যদি আমরা এই তথ্য সারির রেঞ্জ বের করি তাহলে কি হবে? 60 মাইনাস 10 অর্থাৎ 50। ভেরি সিম্পল। তার মানে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই কিন্তু পরিসরটা বুঝতে পারবো। তাহলে আমরা পরিসরের সংজ্ঞা পড়েছি, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিসর দেখলাম, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা পরিসর দেখলাম। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে কিভাবে পরিসরের মাধ্যমে এই জিনিসগুলো নির্ণয় করা যায়। দেখো, পরিসর নির্ণয় করতে কিন্তু তথ্য শ্রেণীর সকল মান জানা লাগছে না। কিভাবে? দেখো, আমরা শ্রেণী সীমার সর্বনিম্ন মান ছিল 10, সর্বোচ্চ মান ছিল 60। দেখো আমরা রেঞ্জ কিন্তু বের করে ফেলেছি। 60 মাইনাস 10 সমান হচ্ছে 50। এখানে কিন্তু তথ্য সারির সবগুলি মান কিন্তু আমার জানা লাগছে না। স্পষ্ট হচ্ছে কিনা? তার মানে যদি প্রশ্ন আছে যে পরিসর নির্ণয় করতে কি গণসংখ্যা নিবেশন বা তথ্য সারির সকল মান জানা আবশ্যক? সকল মান জানা কিন্তু আবশ্যক নয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, তথ্য সারির সকল মান না জেনেও কিন্তু পরিসর নির্ণয় করা যাচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান জানা থাকলেই কিন্তু পরিসর নির্ণয় করা সম্ভব হচ্ছে। আবার আরেকটা প্রশ্ন হতে পারে যে খোলা শ্রেণী বিশিষ্ট, প্রান্ত খোলা শ্রেণী বিশিষ্ট ক্ষেত্রে পরিসর নির্ণয় করা যায় কি না। একটা জিনিস দেখি যে এই প্রশ্নটা কিন্তু 2003-এ এসেছে, 5-এ এসেছে, সুতরাং এখান থেকে কিন্তু প্রশ্ন হয় প্রান্ত খোলা শ্রেণী বিশিষ্ট নিবেশন ক্ষেত্রে আমরা পরিসর নির্ণয় করতে পারি কিনা, একটু দেখে আসি। খেয়াল করো, আমি একটা রেঞ্জ নিলাম 10 থেকে 20,
20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে আমি এভাবে একটা প্রান্ত খুলে রাখলাম। মনে করে এই যে একটা শ্রেণী ব্যবধান সীমা আমরা লিখলাম, একটা শ্রেণী সীমা দিয়ে দিলাম, শ্রেণী সীমা। এখানে দেখো এই 50 থেকে হওয়ার কথা ছিল 60, এটা আমরা রাখি না, এটা আপ টু রেখেছি, অনেক বেশি হতে পারে। তাহলে এই যে প্রান্ত খোলা, তার মানে পরিসর নির্ণয় করতে গেলে কিন্তু প্রান্তীয় বা চরম মান লাগে কিনা আমরা কিন্তু অলরেডি সেটা দেখে এসেছি, যে শ্রেণী প্রান্তীয় মান বা গণসংখ্যা নিবেশনের প্রান্তীয় মান বা চরম মান না থাকলে কিন্তু পরিসর নির্ণয় করা যাচ্ছে না। কারণ পরিসরের সংজ্ঞার ভিতরে স্পষ্ট করে বলা আছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে বলছে পরিসর। তাহলে এখানে শ্রেণী সীমা সর্বনিম্ন মান কিন্তু আমার 10 আছে, দেখো 10 আছে, অর্থাৎ এক্স লোয়েস্ট কি আছে 10 আছে। হাইয়েস্ট কি আমার আছে? এক্স হাইয়েস্ট কিন্তু এখানে আমার নাই। তাহলে পরিসরের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে এক্স হাইয়েস্ট মাইনাস এক্স লোয়েস্ট। তাহলে আমরা আদৌ কি করতে পারি? সম্ভব নয়, কারণ আমার এখানে মান নাই। তার মানে প্রান্ত খোলা, এখানে আমি 60 দিলাম, আবার এইখানে আমি প্রান্ত খুলে রাখলাম। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার এখানে হয়ে যাচ্ছে 60, এখানে কিন্তু প্রশ্ন চলে আসতেছে। তার মানে এখানে কিন্তু দেখো 60 মাইনাস, তার মানে প্রান্ত যেদিকেই খোলা থাকুক না কেন সেখানেই কিন্তু আমার পক্ষে আর পরিসর নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারি যে পরিসর নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই চরম বা প্রান্তীয় মান জানা লাগবে। সেক্ষেত্রে প্রান্ত খোলা বিশিষ্ট শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা পরিসর নির্ণয় করতে পারছি না। ওকে, এবার আমরা একটু স্লাইডে চলে যাই। দেখো আমাদের কয়েকটা কাজ আছে, সেগুলো একটু দেখে আসি। আমরা পরিসর পড়লাম, পরিসর শ্রেণীকৃত অশ্রেণীকৃত ক্ষেত্রে জানলাম। এবার এই আলোচনার মাধ্যমে আমরা যে কাজ রেখেছি সেটা দেখো পারা যায় কিনা। দেখো আমি রেখেছি পরিসর কি ঋণাত্মক হতে পারে? প্রান্ত খোলা শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের পরিসর কি নির্ণয় করা যায়? পরিসর কি সকল মানের উপর নির্ভর করে? আমি কিন্তু অলরেডি 2 এবং 3 নম্বর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছি। তাহলে পরিসংখ্যান কি ঋণাত্মক হতে পারে কিনা এইটা একটু আমরা বোর্ডে দেখে আসি। তাহলে আমরা একটু বোর্ডে দেখে আসি পরিসর কি ঋণাত্মক হতে পারে। আমরা একটু বোর্ডে যাই, না বোর্ডে যাই, আমরা একটু দেখি। আমরা ধরে নিচ্ছি একটি তথ্য সারিতে 2, 4, 6, 8, 10 এরকম একটি মান আছে। আমরা যদি রেঞ্জ নির্ণয় করতে যাই তাহলে এক্স হাইয়েস্ট মাইনাস এক্স লোয়েস্ট, হাইয়েস্ট মান হচ্ছে 10, লোয়েস্ট মান হচ্ছে 2, তাহলে পরিসর পজিটিভ। এখন বলতে পারো তোমরা যে স্যার এখানে তো সকল মান পজিটিভ, তো বিয়োগফল তো পজিটিভ, একটু নেগেটিভ দিয়ে দেখি। আমরা -2, -4, -6, -8, -10 দিয়ে দিলাম সব জায়গায়। তার মানে কি সবগুলো মানে কি মাইনাস হয়ে গেল। এখন আসো, যদি কোনো সংখ্যার আগে মাইনাস বা ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে যেটি বড় মান, এটা আমরা জানি। তাহলে এখানে এক্স লোয়েস্ট হচ্ছে -10 আর এটি হচ্ছে -2। মজার ব্যাপার হচ্ছে দেখো সেক্ষেত্রে কি হয়, আমরা আবার বলি এটা হচ্ছে এক্স হাইয়েস্ট, এটা হচ্ছে এক্স লোয়েস্ট। আমরা শুধু মানটা বসিয়েছি আর এই চিহ্নটাকে আমরা মাঝে রেখেছি, কারণ এটা সূত্রে, পরিসর নির্ণয়ের সূত্রে। তাহলে এক্স হাইয়েস্ট কি ছিল -2, সূত্রের মাইনাস, এক্স লোয়েস্ট কি ছিল 10, তাহলে -2 মাইনাস মাইনাসে +10, তাহলে কি হয় পরিসর হয়ে যায় 8। অর্থাৎ তথ্য সারির মান নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যাই হোক, যদি মানের পরিবর্তন না হয় তাহলে পরিসর অলওয়েজ সেম হবে এবং পরিসর অলওয়েজ পজিটিভ হবে। তাহলে পরিসর আসলেই কখনো ঋণাত্মক হয় না। এজন্য আমরা সংজ্ঞার মধ্যে একটা জিনিস পড়েছিলাম, পরিসর যখনই আমরা বলেছিলাম তখন কি বলেছিলাম, r = x হাইয়েস্ট মাইনাস x লোয়েস্ট, এটাকে পরম মান দ্বারা প্রকাশ করা যায়। তা যে জিনিস অলওয়েজ পজিটিভ, যার মান সবসময় পজিটিভ, সেটাকে তো পরম মান দ্বারা প্রকাশ করাই যেতে পারে, কারণ পরম মানের ভিতরে সকল মান কি হয় পজিটিভ থাকে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম পরিসর সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। এবার আমরা একটু স্লাইডে যেয়ে দেখে আসি এরপরে আমরা কি পড়তে যাচ্ছি। তাহলে আমরা একটু দেখে আসি পরিসর ঋণাত্মক হতে পারে কিনা। অবশ্যই ঋণাত্মক হতে পারে না, কোনো সুযোগ নেই, পরিসর অবশ্যই ধনাত্মক হবে, আমরা জেনে গেলাম। প্রান্ত খোলা শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের পরিসর নির্ণয় করা যায় না, এটা আমরা অলরেডি একটা
টেবিল থেকে দেখে এসেছি। পরিসর নির্ণয় করতে কি সকল মানের উপর নির্ভর করে? ব্যাখ্যা না, নির্ভর করে না। কারণ হচ্ছে পরিসর শুধুমাত্র সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান জানা থাকলেই নির্ণয় করা যায়। ওকে, আমরা পরের চ্যাপ্টারে দেখো, পরের ধাপটায় দেখেছি গড় ব্যবধান। আমরা জানি অনপেক্ষ বিস্তার পরিমাপ 4 প্রকার ছিল। প্রথমটা ছিল পরিসর, দ্বিতীয়টি ছিল গড় ব্যবধান, তৃতীয়টি ছিল চতুর্থক ব্যবধান এবং চতুর্থটি ছিল আমাদের পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন বিষয়টা একটু বলি, তাহলে আমরা পরিসর জেনে গেলাম এবং আমরা গড় ব্যবধান, আমরা আজকের এই গড় ব্যবধানের মাধ্যমেই আজকের ক্লাসটা শেষ করব। আমরা একটু গড় ব্যবধান পড়ি। কোন তথ্য সারির মধ্যক মান থেকে সংখ্যাগুলোর পরম মানের সমষ্টিকে তাদের পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আমরা এই ডিফিকাল্টটাকে কত ইজিলি পড়তে পারি সেটা এবার একটু বোর্ডে দেখে আসি। দেখো, আমি সবসময় সংজ্ঞা পড়ানোর ক্ষেত্রে একটা জিনিস বলি, আগে গাণিতিক প্রকাশ পড়তে হবে, গাণিতিক প্রকাশটাকে বাংলায় ট্রান্সলেটর করলেই সংজ্ঞা হয়ে যাবে। দেখো, আমরা গড় ব্যবধান আগে লিখি। গড় ব্যবধান ইংরেজি নাম হচ্ছে মিন ডেভিয়েশন। এই যে গড় ব্যবধান মিন ডেভিয়েশন, এই মিনের আমরা এম নিব আর ডেভিয়েশনের ডি নিব। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা এমডি বলি তাহলে কিন্তু মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান হয়ে যাচ্ছে। এইটাই কোডটা আমরা সবাই। এখন অনেকে বলে এমডি স্যার এর মাঝে কি ডট হবে? ডট না দিলে তোমার নাম হয়ে যাবে মোহাম্মদ বা ম্যানেজিং ডিরেক্টর। অবশ্যই ডট ইউজ করতে হবে, অর্থাৎ এম ডট ডি হচ্ছে মিন ডেভিয়েশন। এখন সংজ্ঞায় চলে যাই। আমরা বলেছি কি সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বারের পরম মানের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ। এইখান থেকে আমরা বাংলা ট্রান্সলেশনটা করি। আমরা সবাই জানি এক্স আই মানে কি, এক্স ওয়ান এক্স টু, এইভাবে করে কি হয় এক্স এন, অর্থাৎ তথ্য সারির সকল মানকে এক্স আই করছি। এক্স বার দ্বারা কি প্রকাশ করছি? গড়, গড় মান। ঠিক আছে, এই গড় মানটা কি হতে পারে? গড় হতে পারে, মধ্যমা হতে পারে, প্রচুরক হতে পারে। তো আমরা এটার আলোকে এবার দেখে আসি। কোন তথ্য সারির প্রত্যেকটি মান থেকে বা গড় থেকে অন্যান্য মানগুলোর ব্যবধান, খেয়াল করে দেখো, তথ্য সারিতে যতগুলো মান আছে সেটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করেছি। এই তথ্য সারির প্রত্যেকটি মানকে তাদের গড় মান থেকে বিয়োগ করছি। খেয়াল করে দেখো, কার থেকে বিয়োগ করছি? এই যে গড় মান থেকে। তথ্য সারির প্রত্যেকটি মানকে তাদের গড় মান থেকে বিয়োগ করে বিয়োগফলের পরম মানের সমষ্টি, বিয়োগফলের পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। ভালো করে একটু খেয়াল করি, তথ্য সারিতে যে মানগুলি আছে তাদের প্রত্যেকটি মানকে তাদের গড় মান থেকে বিয়োগ করে বিয়োগফলের এই যে পরম মান, এই পরম মানের সমষ্টিকে, সমষ্টি কি? এই যে সামকে, এই পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। তার মানে আমি যদি এই টার্মটুকু মনে রাখতে পারি, গাণিতিক প্রকাশটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু সংজ্ঞাটা আমি বানিয়ে লিখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, আবার বলি, আমি ভেঙে ভেঙে লিখি। তথ্য সারির প্রত্যেকটি মান থেকে, আমি এমডি কে আবার ভেঙে ভেঙে লিখছি। তথ্য সারির প্রত্যেকটি মান থেকে তাদের গড় মানের বিয়োগ করলাম, বিয়োগফলের পরম মানের এই যে সমষ্টি নিলাম, সমষ্টিকে মোট তথ্য সারা সংখ্যা দ্বারা অর্থাৎ এন দ্বারা ভাগ করলে যে মান পাচ্ছি তাই হচ্ছে গড় ব্যবধান। আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আবারও আরেকবার দেখিয়ে দিই, আমি একটু মুছে দেখাই, কারণ এটি ক্লিয়ার থাকলে তোমার কোনো সংজ্ঞা বইয়ের মতো হতে হবে এমন নয়। দেখো, মিন ডেভিয়েশন অর্থাৎ গড় ব্যবধান হচ্ছে তথ্য সারির প্রত্যেকটি মান থেকে তাদের গড় মানকে বিয়োগ করে বিয়োগফলের পরম মান নিলাম, তার সমষ্টি নিলাম, তাকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই হচ্ছে গড় ব্যবধান। আমার মনে হয় এটা খুবই পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে। এখন এটি সংজ্ঞা। এখন আমরা শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এই গড় ব্যবধান দেখব। তাহলে একটু দেখে আসি। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে একটু দেখে আসি। খেয়াল করো, আমরা যদি ধরে নিই কোনো তথ্য সারিতে কোনো এক্স হলো এক্স এর এক্স ওয়ান এক্স টু এরকম এক্স এন
যে মানগুলোকে আমরা xi দ্বারা প্রকাশ করছি এরকম কোনো মান আছে, এখানে কোনো গণসংখ্যার উপস্থিতি নেই যেহেতু অশ্রেণীকৃত তথ্য বলেছি সেক্ষেত্রে, এবং তাদের গড় হচ্ছে x বার। সুতরাং মিন ডেভিয়েশন আমরা যেহেতু গড়ের সাহায্যে করছি তাহলে মিন ডেভিয়েশনটা আমরা এভাবে লিখি, পরে আমরা আবার বিস্তারিত দেখাচ্ছি। সাম অফ xi মাইনাস x বার, এটা হচ্ছে মিন ডেভিয়েশন। এখন একটু বলি, আমরা বলেছিলাম কেন্দ্রীয় মানটা কখনো গড় হতে পারে, কখনো মধ্যমা হতে পারে, কখনো প্রচুরক হতে পারে। তাহলে গড় থেকেও গড় ব্যবধান নির্ণয় করা যায়, মধ্যমা থেকেও গড় ব্যবধান নির্ণয় করা যায়, প্রচুরক থেকেও গড় ব্যবধান নির্ণয় করা যায়। তাহলে একটু দেখি গড় হতে গড় ব্যবধান, এটা অলরেডি হয়ে গেছে। গড় হতে গড় ব্যবধান, তাহলে কি হবে? গড় হতে গড় ব্যবধান হচ্ছে এমডি, তখন কার থেকে নির্ণয় করছি? গড় ব্যবধান। গড় ব্যবধানকে গড় থেকে, তাহলে গড়কে কি দ্বারা প্রকাশ করা? এক্স বার। তাহলে সামেশন অফ xi মাইনাস এক্স বারের পরম মান তাকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করছি। এটা গেল গড় থেকে গড় ব্যবধান। এখন যদি বলি মধ্যমা হতে গড় ব্যবধান, তাহলে কি হবে? এমডি মানে মিন ডেভিয়েশন। মধ্যমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এমই। মধ্যমার ইংরেজি কি? মিডিয়ান। মিডিয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমই। তাহলে একই রকম সব জিনিস ঠিক থাকবে, xi মাইনাস এই যে এমই গড়ের জায়গায় চলে আসবে এখন মধ্যমা, যেহেতু মধ্যমা থেকে তাকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করছি। ভেরি সিম্পল, মানে কিছু চেঞ্জ করা লাগে না, আমি যার নাম বলবো সেটা ঢুকে যাবে। এখন যদি বলি প্রচুরক থেকে গড় ব্যবধান, ভালো কথা, প্রচুরক থেকে গড় ব্যবধান, তাহলে গড় ব্যবধানের এখানে কি হবে? মধ্যমার জায়গায় হয়ে যাবে প্রচুরক। তাহলে যেখানে যেটা বলছি সেটাই হয়ে যাবে। এরপরে চলে সাম অফ xi মাইনাস mO তাকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গড় ব্যবধান যার থেকেই নির্ণয় করি, গড় থেকে করলে সেখানে সূত্রের মধ্যে আসবে x বার, যদি মধ্যমা থেকে করি তাহলে সূত্রের মধ্যে xi মাইনাস mই হয়ে যাবে, x বারের জায়গায় mই। আবার যখন প্রচুরক বলছি তখন ওই mই এর জায়গায় হয়ে যাচ্ছে mO, অর্থাৎ প্রচুরক থেকে প্রত্যেকটি তথ্যকে বাদ দিতে হবে। যখন মধ্যমা বলবো তখন মধ্যমা থেকে প্রত্যেকটি তথ্যের বিয়োগফল করতে হবে, যখন গড় বলবো তখন গড় থেকে প্রত্যেকটি তথ্যের বিয়োগ করতে হবে এবং তাকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করব। এই ছিল অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। আমরা এবার চলে আসবো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে করি দেখো, একেবারেই সহজ। খেয়াল করো, যদি শ্রেণীকৃত তথ্যের কোনো চলক x এর মান হয় x1 x2 এভাবে যদি xn হয়, আর তার গণসংখ্যা যদি f1 f2 এভাবে যদি fn হয়, যাকে আমরা ক্যাপিটাল n দ্বারা প্রকাশ করব, আর এটা xi। এখন তাহলে গড় থেকে গড় ব্যবধান, গড় থেকে নির্ণীত গড় ব্যবধান আগের মতো। খেয়াল করে দেখো, এমডি মিন ডেভিয়েশন কার থেকে নির্ণয় করছি? গড় থেকে। তাহলে সাম অফ কি হবে? xi মাইনাস এক্স বার, আর এখানে হয়ে যাবে fi। অর্থাৎ সেই ক্ষেত্রে সাম অফ fi হচ্ছে গণসংখ্যার সমষ্টি, আর xi মাইনাস এক্স বারের পরম মান আগের মতোই আছে। আর যখন গণসংখ্যা থাকে অর্থাৎ শ্রেণীকৃত হয় তখন কি হয়ে যায়? নিচের পদ সংখ্যাটা ক্যাপিটাল এন এ রূপান্তরিত হয়। এটা অলরেডি তোমরা জেনে এসেছো, এটা আর ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তাহলে মধ্যমা থেকে নির্ণীত গড় ব্যবধান এমডি, মধ্যমা লিখবো শুধু, আর কিচ্ছু না, সব ঠিক থাকবে। ব্যাস, বাকি সব ঠিক। যদি প্রচুরক থেকে বলি, ব্যাস, ভেরি সিম্পল। অর্থাৎ একই কথা, শুধুমাত্র যখন যে কথাটা বলছি সেটাই লিখছি। তাহলে আমরা গড় ব্যবধানটাও কিন্তু শিখে ফেললাম। একটু খেয়াল করে দেখো, আমরা যদি যে কোনো একটা অংশকে একটু ভেঙে দেখাই তাহলে কি দেখা যায়? দেখা যাক, আমরা একটু ছোট্ট করে দেখে আসি। আমরা গড় ব্যবধান শিখলাম, কিভাবে পরিসর নির্ণয় করতে হয় সেটা জানলাম, আমরা গড় ব্যবধানের সংজ্ঞা জানলাম, গাণিতিক প্রকার জানলাম। একটু নির্ণয় করা শিখি। ধরে নিচ্ছি 2 4 6 8 এই তথ্যের গড় ব্যবধান নির্ণয় করতে হবে।
নির্ণয় করো, আমরা ধরে নিলাম এরকম একটা জিনিস। তাহলে গড় ব্যবধানের সূত্র অনুযায়ী কি কি লাগে আমার? xi, xi মানে কি 2 4 6 8, ওকে। x বার, এখানে অশ্রেণীকৃত তথ্য দিয়েছি, গণসংখ্যা নাই, আরো সহজে বোঝা যাবে। x বার কি 2 4 6 8, তথ্য সারির মোট তথ্য সংখ্যাকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়? গড় হয়ে যায়। 6 6 12 8 20, তাহলে হচ্ছে কত? 5। তাহলে গড় পেয়ে গেলাম আমরা 5। তাহলে আমি এখন যদি মিন ডেভিয়েশন x বার করি তাহলে কি হবে? সামেশন অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। একটু খেয়াল করি, সাম অফ, এই যে এখন দেখি xi মানে কি, এই 2 মাইনাস 5 প্লাস 4 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 5 প্লাস 8 মাইনাস 5, এই যে সবগুলো করলাম, আর নিচে কি পদ সংখ্যা 4। তার মানে প্রথম সংখ্যা থেকে বাদ দিলাম 2 থেকে গড়কে বাদ দিলাম, পরে দ্বিতীয় সংখ্যা ছিল 4, 4 থেকে বাদ দিলাম গড়কে 5, 5 বিয়োগ করলাম, পরবর্তী সংখ্যা ছিল 6, 6 থেকে আবার 5 কে বিয়োগ করলাম। এই যেভাবে যদি করি তাহলে আমার ফাইনালি কি দাঁড়াচ্ছে? আমার পরমাণুর মধ্যে থাকার কারণে আমার কিন্তু সবগুলো প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে থাকতে হচ্ছে -3 -1 1 3, তাহলে 4। তাহলে সবগুলো এবার আমরা কি করতে পারি? এরকম করে দিতে পারি 3 + 1 + 1 + 3 বাই 4। তার মানে কি, এটা যখন করে দিছি তখন সামটা উঠে যাচ্ছে, আমরা তো অলরেডি করে ফেলেছি সাম, মানে এই সামটা তখন লাগবে না, মিস্টেক হয়েছে। তাহলে এই সামের দরকার নেই, কারণ সাম তো আমরা অলরেডি করেছি। তাহলে 3 4 4 4 8, 8 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, অর্থাৎ তোমার গড় ব্যবধান হচ্ছে, অ্যানসার হচ্ছে 2। এই হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করার একটা সহজ পলিসি। আমরা ছোট্ট করে একটু বলি, আমরা পড়েছি বিস্তার, প্রথমে পড়েছি, আমরা বোর্ডটা ক্লিয়ার করি, আমরা একটু স্লাইড দেখে রিপিটেশনটা চলে আসি যে আমরা সহজে আজকে কি কি শিখলাম আজকের ক্লাসে। আজকের এই শিক্ষাটাই পরবর্তী ক্লাসগুলোর জন্য খুব উপকারী হবে, কারণ পরবর্তী ক্লাসে এই আলোচনার উপরে ভিত্তি করে কিন্তু আমরা গাণিতিক প্রকাশ এবং যে চতুর্থক ব্যবধান বলি, তারপরে পরিমিত ব্যবধান, এগুলো সব শিখবো এবং এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে আমরা পড়ব। দেখো, আমরা প্রথমেই আজকে চলে যাই, শুরু করেছিলাম কি দিয়ে? বিস্তার দিয়ে। আমি বলছি কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানকে বিস্তার। এখন এটা আমরা দ্রুত যেতে পারি, বিস্তার পড়ে এসে আমরা বিস্তারের প্রয়োজনীয়তা বলেছিলাম, প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমি আর বলবো না, কারণ অলরেডি আমরা জেনে গিয়েছি দুটি তথ্য সারির মধ্যক মান বা কেন্দ্রীয় মান একই হলেও বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা আছে কিনা? অবশ্যই আছে, কারণ শুধুমাত্র কেন্দ্রীয় মান বা মধ্যক মান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যাচাই করা সম্ভব হয় না যে ওই তথ্য সারি সামঞ্জস্যপূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ। এরপর আমরা বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপের জেনেছিলাম উদ্দেশ্য প্রকৃতিগত দিক থেকে বিস্তার পরিমাপকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, যার ইংরেজি হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। আরেকটা ছিল আপেক্ষিক বিস্তার পরিমাপ, যেটা ছিল রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমরা অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপের প্রকারভেদে গিয়েছিলাম, যেটা দেখেছিলাম যে 4 প্রকার: পরিসর, গড় ব্যবধান, চতুর্থ ব্যবধান, পরিমিত ব্যবধান। পরিসর প্রথমে আমরা পড়েছি যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে, আমরা নির্ণয় করে বোর্ডে দেখিয়েছি কিভাবে নির্ণয় করা যায়। এবং একটা জিনিস খেয়াল করেছি যে পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না, প্রান্ত খোলা নিবেশনের ক্ষেত্রে পরিসর নির্ণয় করা সম্ভব হয় না, পরিসর নির্ণয় করতে সকল মানের উপর নির্ভর করা প্রয়োজন নেই। 3টা প্রশ্ন থেকে 1টা 2টা প্রশ্ন সবসময় পরীক্ষায় আসে, সুতরাং সহজ জিনিস পড়ে ফেলতে হবে। গড় ব্যবধানকে আমরা মিন ডেভিয়েশন বলেছিলাম, সংক্ষেপে আমরা এমডি দ্বারা প্রকাশ করেছি। তার সংজ্ঞা আমরা গাণিতিক প্রকাশ থেকে দিয়েছি, যে তথ্য সারিতে যে মান আছে তার গড় মান বিয়োগ করে বিয়োগফলের পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে মিন ডেভিয়েশন আমরা পেয়ে যাই। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে গণসংখ্যা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এবং শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান কিভাবে নির্ণয় করা যায়, কখনো গড় থেকে, কখনো মধ্যমা থেকে, কখনো প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়। এই পর্যন্ত ছিল আজকে আমাদের শিক্ষণীয় বিষয়। তো এর উপরে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন
আমরা কিছু কমন মন্তব্য দেখে নিই। সুমাইয়া সানজিতা রোল 441, এরপরে খায়ের রাফাত সালাম দিয়েছেন 676 প্রেজেন্ট স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ক্লাস নিয়ে মন্তব্য দিলে সবচেয়ে বড়, তৃতীয় চ্যাপ্টার কি পুরোটা শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি, আরো ক্লাস নেবেন। কে এম মাহফুজুর রহমান স্যার, আমি চতুর্থ শুরু করেছি, আমি চতুর্থ শেষ করব। তারপরে রোল 637, ওকে 621, 644, 669। মাঝে মধ্যে স্যারের কথা শোনা যাচ্ছে না, এটা কি নেট প্রবলেম কিনা? হয়তো তোমার নিজের কোনো নেট প্রবলেম থাকতে পারে। ওয়াচিং ফ্রম খুলনা, আচ্ছা খুলনা থেকে দেখছে, ওকে ফাইন। ক্লাসের সাউন্ডের প্রবলেম হচ্ছে, আসলে নেট প্রবলেম হচ্ছে কিনা আমরা জানি না, আমাদের ধারণা যে আমাদের এখানে লাইন ঠিকই আছে, তো আমরা চেক করব আবার। তারপরে ধনাত্মক মান, এটা কি বুঝিয়েছে? অলওয়েজ ধনাত্মক, সেটা হ্যাঁ আমরা প্রমাণ করেছি যে অলওয়েজ ধনাত্মক হবে পরিসরের মান। তারপরে মিন ডেভিয়েশন 2 কি লিখেছে ওটা আমরা বুঝি নাই। ওকে, তো আমরা মন্তব্য দেখলাম, অর্থাৎ ক্লাসে অ্যাটেন্ডেন্সের সংখ্যা মোটামুটি ছিল, আরো বাড়াতে হবে এবং মনোযোগী হতে হবে। তো আমরা ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য। তো আগামী ক্লাস তোমাদের সাথে আছে 10 তারিখে, দেখা হবে ইনশাল্লাহ। প্যান্ডামিকের সময় ভালো পদে থাকো, বিষয়টা করো। কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে তোমরা কমেন্টস বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।